কাছে যেই ইন্টেল আছে, আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হচ্ছে ইউনুস, কোয়ার্টার মাস্টার জেনারেল, তারপরে হচ্ছে যে আপনার আইকেবি যেটা ইকবাল করিম ভুইয়া, এরা সহ ওয়াকারকে উৎখাতের জন্য অনেকবার চেষ্টা করেছে। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন। আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মহা বিপদে পড়ে গিয়েছে, কঠিন গ্যারাকলে পড়েছে আন্তর্জাতিকভাবে, এবং ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকেও চতুর্মুখী চাপের মধ্যে পদত্যাগ করে তিনি বিদেশ চলে গিয়েছেন, আর ফিরে আসবে না, এমনটি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতক্ষণ দেখলেন খবরের শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। তো বন্ধুরা, খবর আর শিরোনাম দেখে কিন্তু ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল 3 থেকে 4 দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে মোটামুটি বিশ্ব মিডিয়া, বিশেষ করে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে। যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে। আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরে বললেন না যে আমি সতর্ক করি নাই। ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি, পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের সে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয় যে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে। তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন, সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয়, তবে হ্যাঁ, ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। আর তার বক্তব্যের মধ্যে ছিল শেখ হাসিনাকে বেসিস করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনো অস্থিতিশীল করতে চায়, আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা সর্বাত্মক আপনার চেষ্টা চালাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময়ই ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে। সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে। চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার। মানে ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতি ডুকাতির ঘটনাগুলো আমরা দেখছি, এগুলো ফেসবুকের বরাতে দেখছি, কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল। কিন্তু কিছু জায়গা আমার মনে হয় ডক্টর ইউনূস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন। এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি, মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই, হয়তো এটা কদাচিৎ হতো, বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে। যাত্রী বেশে গাড়ির মধ্যে পিস্তল টিস্তল নিয়ে মহা উৎসব চলছে। এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না? এইটা আরেকটা ইস্যু ভাই। যদিও ইউনূস সাহেব বলছেন যে তার সরকার এগুলোর জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করেছেন। কথা সত্য, অনেককে তিনি বা তার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন, আবার অনেকে বদলি করার দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। তিনি আপনার বিবিসিকে বলছেন যে বাংলাদেশের চলমানের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন। পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই, কারণ 2 দিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল, তাই মানুষ দেখলে তারা ভয় পেত। কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে। এখন মোটামুটি ঠিক হয়েছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি।
তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার গত 7 মাসে নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল। তো সেনাপ্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল। বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না, রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছুড়ি পছন্দ করছে না। সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ তার নিজ গন্তব্যে যাক, সবাই শান্তিতে বসবাস। মোহাম্মদ ইউনূসের আসল চেহারাটি কেমন, একটা গল্প দিয়ে শুরু করি। ইংরেজি ভাষায় এক বিখ্যাত ছোট্ট উপন্যাস, বহু পঠিত, নাম স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। গল্পের ডক্টর জেকিল একজন আপাত ভালো মানুষ, কিন্তু সব ভালো মানুষের মধ্যে একজন খারাপ মানুষও লুকিয়ে থাকে, অনেকটা সুপ্ত অবস্থায়। ভালো মানুষরা শাসন করে রাখেন তাদের ভেতরের খারাপ মানুষটাকে, তাই তারা পরিচিত হন ভালো মানুষ হিসেবে। আর যারা এই শাসন করতে পারেন না তাদের ভেতরের খারাপ সত্তাকে, তাদের খারাপ সত্তাটা তাদেরকে ক্রমশ দখল করে নেয় এবং তাদের পরিচিতি হয় খারাপ মানুষ হিসেবে। ডক্টর জেকিলের পরিচয় ভালো মানুষ হিসেবে। তো একদিন তিনি এক আশ্চর্য ওষুধ আবিষ্কার করে ফেললেন। এই ওষুধটি নিলে ভেতরের ভালো সত্তা ঘুমিয়ে পড়ে আর জেগে ওঠে খারাপ সত্তা। যে খারাপ কাজ স্বাভাবিক অবস্থা বা অন্য সময় তিনি করতে পারেন না, সেটাও এই ওষুধ নেওয়ার পর করে ফেলেন অবলীলায়। এই ওষুধের একটা অ্যান্টিডোটও অর্থাৎ প্রতিষেধকও আবিষ্কার করেছেন তিনি, এবং এটি ব্যবহার করলে আবার তিনি ভালো মানুষ হয়ে যান। অর্থাৎ ডক্টর জেকিল রাতের বেলায় ওষুধটি ব্যবহার করে খারাপ মানুষ হন, তখন তার নাম মিস্টার হাইড হয়। আবার দিনের আলো ফোটার আগে অন্য ওষুধ নিয়ে ভালো মানুষ হয়ে যান, তখন তার নাম হয়, পরিচিতি হয় ডক্টর জেকিল। এভাবে রাতে খারাপ দিনে ভালো, এই দুই সত্তা নিয়ে চলছিল তার সময়। কিন্তু ভালোর চেয়ে তো খারাপের শক্তি বেশি হয় সব সময়। যেমন সাধুর চেয়ে অসাধু বা ডাকাত, তাদের শক্তি বেশি। সুতরাং ডক্টর জেকিলের মধ্যে আস্তে আস্তে এইভাবে চলতে চলতে মিস্টার হাইড বলবান হয়ে উঠল, আর তার মধ্যে যে ডক্টর জেকিল ভালো সত্তা সেটা কমজোর হতে থাকলো। এভাবে একসময় এমন পরিস্থিতি হলো যে হাইড হওয়ার ওষুধ ব্যবহার না করেও তিনি হাইড হতে থাকলেন, এবং জেকিল হওয়ার ওষুধ ব্যবহার করেও জেকিল হওয়া বন্ধ হয়ে গেল তার। এইভাবে চলতে চলতে একদিন তিনি একটা মানুষকে পর্যন্ত খুন করে ফেললেন। এই খুনটা করার পর তার ভেতর একটা ঝাঁকুনি এলো, তীব্র আত্মগ্লানি। সেই আত্মগ্লানি চেপে ধরল তাকে। সেই সঙ্গে সঙ্গে তার পেছনে রাষ্ট্রশক্তিও তার পেছনে লেগে গেছে। ততদিনে তিনি বুঝলেন এই জীবনে তিনি আর বেশি দিন থাকতে পারবেন না, এই জীবনে আর তিনি ভালো হতে পারবেন না। ফলে মুক্তি পেতে আত্মহত্যা করলেন তিনি। এই গল্পটির কেন্দ্রীয় চরিত্রে আধুনিকতম রূপ যেন আমাদের মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের চিন্তাকে যদি তার ডক্টর জেকিল রূপ ধরে নিই, তাহলে এই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ডে তার যে বিপুল দুর্নাম, বিশেষ করে ঋণের বিপুল সুদের হার এবং ঋণের টাকা আদায় করতে গিয়ে তার ব্যাংক যেসব অত্যাচার করে,
সেটা একেবারেই মিস্টার হাইডের চরিত্র। গ্রামীণ ব্যাংকে চাকরি পায় যারা, তারা চাকরি ছাড়তে চাইলে যে কি অবস্থা হয় তার কিছু কাহিনী জানি। এমন অক্টোপাসের মতো চুক্তির জালে জড়িয়ে রাখায় তাদের যে অনেককে জমি জমা বিক্রি করে চুক্তির শর্ত অর্থাৎ কাজ ছেড়ে দিতে গেলে তাদের জমি বিক্রি করে সেই টাকা কোম্পানিকে দিয়ে তাদের কোম্পানির কাজ ছাড়তে হয়, তারপর তারা মুক্তি পায়। অথচ দেখুন এই গ্রামীণ ব্যাংকের জোরে ডক্টর ইউনূস জগৎ বিখ্যাত, যেন কত বড় কাজ করেছেন গরিব মানুষের জন্যে। আপনি পুরো বাংলাদেশ ঘুরে দেখুন, এত বছর ধরে যদি 10টা মানুষ খুঁজে পাবেন না যারা গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে উঠে দাঁড়িয়েছে, তাদের ব্যবসা অনেক বড় করতে পেরেছে, 10টা মানুষ পাবেন না। যদি পান, প্রিয় দর্শক, সত্যিই যদি এরকম কেউ থাকে কমেন্ট করে জানাবেন, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথা ভাবব। ডক্টর ইউনূস একজন আদ্যপান্ত দ্বৈত সত্তার মানুষ, দ্বৈত চরিত্র। ডক্টর জেকিলকে ওষুধ ব্যবহার করে চরিত্র পাল্টে নিতে হতো, দিনে ভালো রাতে খারাপ হতেন। আর ইউনূস সাহেব এই আছেন ডক্টর জেকিল, পরক্ষণে মিস্টার হাইড। কোনো ওষুধ ছাড়াই তার এই রূপান্তর। তার পিতা লাল মিয়া সওদাগরের জিন সম্ভবত দায়ী এই জন্য। তিনিও বড় গ্রামীণ সুদখোর ছিলেন চট্টগ্রামে। পুত্র ইউনূস সেই লাইনে আরও পরিণত, বাপের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন আরও অনেক বড় করে। গ্রামীণ ব্যাংক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি ডলার অনুদান পায়। ওই ইউএসএআইডি এদের মাধ্যমেও পেয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন সংস্থা থেকে পায়, সরকার থেকে পায়। অবশ্যই এই অনুদান পায় তারা গরিব মানুষের সেবার জন্যে। সেসব টাকা উনি বেনামে নিজের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। এগুলো আসে এই জন্য প্রায় 50-60টা সেল অ্যাকাউন্ট খুলে রেখেছেন মোহাম্মদ ইউনূস। এই অ্যাকাউন্টগুলো এ যাবৎ ধরা পড়েছে, ধরা পড়েনি এমন কত অ্যাকাউন্ট আছে কে জানে। প্রায় 700 কোটি টাকা কর ফাঁকি, অন্যান্য আর্থিক অপরাধে অভিযুক্ত তিনি। অথচ তিনিই আবার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। ক্ষমতায় বসার সুযোগ নিয়ে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা তুলে নেয়ার ব্যবস্থা করেন চক্ষু লজ্জার মাথা খেয়ে। অথচ প্রশ্ন তুললে কেমন শিশু সুলভ সারল্যে পাশ কাটিয়ে যান, দেখলে অবাক হতে হয়। অতি বড় অভিনেতাও যেটা করতে পারবেন না। ইউনূস সত্যিই খুব বড় দরের অভিনেতা। বাংলাদেশের প্রখ্যাত আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ওবায়দুল কাদের সম্পর্কে বলেছেন যে ওবায়দুল কাদের দেশে আছেন। ইলিয়াস হোসেন নাকি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন যে ওবায়দুল কাদের দেশে আছে। ওবায়দুল কাদের কোথায়, কিভাবে পালিয়েছেন, নানান মিথ, নানান গুঞ্জন আমরা আগে শুনেছি। কখনো শুনেছি যে ওবায়দুল কাদের 5 আগস্টেই ভারতে পালিয়েছেন, আবার কখনো কখনো আমরা কিছু ছবিও দেখেছি যে না তিনি সেনা হেফাজতে আছেন যশোর ক্যান্টনমেন্টে। আবার কখনো শুনেছি না 5 আগস্টে প্রায় 2.5-3 মাস পর তিনি ভারতে পালিয়েছেন। কেউ বলছে কলকাতায় আছে, কেউ বলছেন যে না ওবায়দুল কাদের অন্য একটা প্রদেশে আছেন, আসামে, অরুণাচলে, নানান জায়গায় এক এক সময় এক এক কথা। কেউ বলছে না তিনি দুবাইতে আছেন। কিন্তু নতুন তথ্য দিয়েছেন, যেটা অবাক করা তথ্য, যে না ওবায়দুল কাদের দেশে আছেন। দেখেন, সাংবাদিক ইলিয়াস ফাও কথা বলে না। সাংবাদিক ইলিয়াস যত ইনভেস্টিগেশন অতীতে করেছে বা তার যে সোর্স, তার সোর্স কথা বলে, তার সোর্স সত্য। সেই পরিমাণের সাথে সাকলাইনের ভিডিও আপনারা দেখেছেন না, সাংবাদিক ইলিয়াস কি পারে, বিডিআর
বিদ্রোহ কিংবা এই সেনা হত্যাকাণ্ড নিয়ে কি তদন্ত করেছে, কি গভীর অনেক তথ্য প্রথম আলো, ডেইলি স্টারের কত গোমর ফাঁস করে দিয়েছে, কত জঙ্গি নাটক ফাঁস করে দিয়েছে। এই ইলিয়াস অনেক কিছু পারেন বা তিনি অনেক কিছু জানেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই জন্য আমি বলছি না যে তার কথা এটা 100% সত্য, তিনি বিশ্বস্ত সূত্রে জেনেছেন, তিনি তো আর বলেনি যে 100% নিশ্চিত দেশে আছেন। অতএব ইলিয়াস যেহেতু বলেছেন, ইলিয়াসের আগেরকার অন্যান্য তথ্য বা তার বিশ্বস্ততা একত্র করে আমরা বলতে পারি যে 80-90% সম্ভাবনা যে তিনি দেশে আছেন। আবার অনেক হিসাব নিকাশের সাথে কিন্তু মিলে দেখেন, দেশের বাইরে কারা আছেন আওয়ামী লীগের, তারা কিন্তু নানা সময় বৈঠক করেন কিংবা অনলাইনে আসেন বা তাদের সম্পর্কে কিছু জানা যায় যে কে কে আছেন, বা এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিবৃতিও দেন। তা ওবায়দুল কাদের এত বড় নেতা, আওয়ামী লীগের সেক্রেটারি, তিনি তো এখনো তো সেক্রেটারি, তিনি যদি বিদেশে নিরাপদে থাকতেন তাহলে জাহাঙ্গীর কবির নানক কিংবা আরো অনেকে কথাবার্তা বলেন কেন, ওবায়দুল কাদেরও তো বলতেন। ওবায়দুল কাদেরের মাধ্যমে বলালে কি সমস্যা? এর মানে বিদেশে নিরাপদে থাকলে ওবায়দুল কাদেরের কোনো ক্লু হয়তোবা তিনি নিজে এতদিন জানাতেন। যেমন হাসান মাহমুদ নিরাপদে আছেন, তিনি কথা বলছেন। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এদের মধ্যে কি তেমন কোনো পার্থক্য আছে? হাসান মাহমুদ যদি বিদেশে নিরাপদে থেকে শহীদ মিনারে যেতে পারেন, বিদেশে বেলজিয়ামে, এবং বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দেন, বিএনপিকে ধন্যবাদও জানান, তো ওবায়দুল কাদের নিরাপদে থাকলে এরকম কোনো কথাবার্তা বলতো হয়তো বা, এটা আমি বিশ্বাস করি। অতএব আমার মনে হয় যে ইলিয়াস সাহেবের কথা সঠিক, যে সাংবাদিক ওবায়দুল কাদের দেশে আছেন। কোথায় আছেন? কাকে সন্দেহ করব? আমি প্রথমে সন্দেহ করতে চাই সেনাবাহিনীকে। সেনাপ্রধান বিষয়টা জানতে পারে, সেনাপ্রধানকে এই বিষয়ে ক্লারিফাই করতে হবে। তিনি বলুক, অ্যাটলিস্ট এটা বলুক যে না, আমাদের কাছে ওবায়দুল কাদের নেই। একবার সেনাপ্রধান বলেছে 600 কতজন লোক তাদের হেফাজতে ছিল, তারপরে তারা গিয়েছে, তার মধ্যে ভিভিআইপি এলএমপি মন্ত্রীও ছিল। কেন গিয়েছে? কেন সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার ছাড়া যেতে দিয়েছে? এবং তারা কারা, পূর্ণাঙ্গ তালিকা কিন্তু সেনাবাহিনী আজও দেন। এর মানে সেনাবাহিনীর কার্যক্রম এখন পর্যন্ত ধোঁয়াশা, যে তাদের হাতে কারা জিম্মায় ছিল নিরাপদে, কিভাবে গিয়েছে, তারা কোথায় গিয়েছে, পরিবারের লোকজন অনেকে ছিল আওয়ামী লীগের, বিষয়টা ক্লারিফাই করেনি। এবং আমরা এটাও জানি যে সেনাবাহিনী আয়নাগর পরিদর্শনও বাধা দিয়েছিল। এর মানে এরকম কোনো গোপন জায়গায় নিরাপদে ওবায়দুল কাদের সাহেব থাকতে পারে। আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, অনেক রহস্য উদ্ঘাটন করে দিতে চান না, সেনাবাহিনী খোঁচাখুচি এটা চান না, এগুলো কিন্তু সমীকরণ মিলে যাচ্ছে। সেনাপ্রধান ঘটনা জানতে পারেন। অতএব ওবায়দুল কাদের যদি দেশের থেকে থাকেন তাহলে কোথায় আছেন এটা ইলিয়াস বলেনি, কিন্তু আমি মনে করি সেনা হেফাজতে থাকার সম্ভাবনা। কারণ পুলিশের মধ্যে এখন চেইন অফ কমান্ড বা শৃঙ্খলা নেই। তা পুলিশে হাসিনার লোকজন অনেকে ধরা পড়েছে, চাকরি গিয়েছে, বা এখন আগের লোকজন নানানভাবে, পুলিশ বাহিনী হাসিনার দালালি করবে এই সুযোগটা যথেষ্ট কম, তারা প্রচন্ড আতঙ্কে আছে। অর্থাৎ এত বড় একটা রিস্ক পুলিশের কেউ নিবে বলে আমি মনে করি না। পুলিশের কারো হাতে বা কারো জিম্মায়, কারো নিয়ন্ত্রণে ওবায়দুল কাদের দেশে আছেন, এটা আমি মনে করি না। সেই শক্তি সাহস পুলিশের নাই, কোনো বাহিনীর নেই, র্যাবেরও নেই। কিন্তু সেনাবাহিনী সম্পর্কে তো তেমন কিছু জানা যায়নি। সেনাবাহিনী অল্প 2-4 জনের চাকরি যায়, ভিতরে অনেক কিছু যায় না, আগের সেট আপে আছে বেসিক্যালি। অতএব সেনাবাহিনী ক্যান্টনমেন্টে কেউ যেতে পারেন, তাদের গোপন জিনিসগুলো সাংবাদিকরা চাইলেও কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় কিন্তু সাংবাদিকরা ভিজিট এগুলো করতে পারে। আর পুলিশে হুটহাট পরিবর্তন হয়, এই ডিএমপিতে অমুকরে সরায়, তমুকরে আনে, আইজিপি অমুক বা নতুন আরেকজন আসে, পরিবর্তন। তো পুলিশ এটা, এই গোপনীয়তা পুলিশ অবলম্বন করে ওবায়দুল কাদেরকে আশ্রয় দেবে, এটা অসম্ভব, র্যাবও না, একমাত্র সেনাবাহিনীর পক্ষে এটা সম্ভব। অতএব ইলিয়াসের এই বক্তব্য সঠিকও সম্ভাবনা আছে, আর যদি থেকে থাকে তাহলে সেনাবাহিনীর কাছে থাকার সম্ভাবনা। তাহলে সেনাবাহিনী একটা আইএসপি এর একটা বিবৃতি দেখ, তারা ক্লারিফাই করুক যে না, আমাদের কাছে কেউ নাই। যদি না থাকে ভালো, আর যদি থাকে
তাহলে পরে জনগণ ধরবে যে আপনারা বলেছিলেন যে আপনাদের কাছে না, এই যে পাইলাম। জাস্ট এতটুকু তো বলতে পারবো, সেনাবাহিনী আমাদের সহযোদ্ধা, সেনাবাহিনী জুলাই বিপ্লবে আমাদের সাথেই। অতএব তাদের কাছ থেকে এই ক্লারিফিকেশনটা অ্যাটলিস্ট চাই, যেহেতু যুক্তিতে মিলে যাচ্ছে সমীকরণে। তারা এই ব্যাখ্যাটা দিলে আমাদের কাছে, না এটা ক্লিয়ারলি বলে দিলে আমরা আশ্বস্ত হব। তারপরে সেনাবাহিনী একটু দায়িত্ব নিক যে ওবায়দুল কাদের দেশে আছে কিনা, ইলিয়াসের সাথে আলাপ আলোচনা করে খুঁজুক। ইলিয়াসের বিশ্বস্ত সূত্র যেহেতু বলছে দেশে আছে, তাহলে ইলিয়াসের সাথে আলাপ আলোচনা করে খুঁজুক। সেনাবাহিনী তাদের জিম্মায় নাই এটা অস্বীকার করে তারপরে ইলিয়াসের সাথে যোগাযোগ করে খুঁজুক। তাহলে সেনাবাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে পারবো, শ্রদ্ধা দেখাতে পারবো। নইলে তো এই সন্দেহটা এসে যায় স্বাভাবিকভাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেনাবাহিনী, অতএব এই সেনাবাহিনী সন্দেহের মধ্যে থাকবে, এটা আমরা চাই না। অতএব আমাদের আহ্বান এটাই, ইলিয়াসের সাথে যোগাযোগ করে আপনারা ওবায়দুল কাদেরকে ধরতে সহায়তা করুন, নইলে জনগণ কিন্তু সন্দেহটা আপনার। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আঙ্গুল তুলে বললেন সারজিৎ আলম। সারজিৎ আলম হলেন এবারের 24-এর যোদ্ধাদের অন্যতম কমান্ডার। এই অন্যতম কমান্ডারের কথা আজকের এই দিনে এই সময়ের উপযোগী কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কথা বলার প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। শেখ হাসিনার দোসর এবং আমলারা হঠাৎ পালানের হিড়িক পড়েছে এবং তাদের সয় সম্পত্তি বিক্রির এখন হিড়িক চলছে দেশে দেশে। শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিলেন তারা সয় সম্পত্তি বিক্রি করে কোনো রকম কোনো দামে, যত কম দাম হোক আর বেশি দাম হোক, বিক্রি করে দেশ থেকে পালানের এখন হিড়িক চলছে। এই দুটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আজকে। প্রিয় দর্শক, আমি মাত্র 12 ঘন্টা আগে কথা বলেছিলাম যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আগের ভিডিওটাতে আপনারা অনেক মানুষ দেখেছেন যে হতে পারে শব্দটার বিশ্লেষণ আমি করেছিলাম। হবে আর হতে পারের মধ্যে তফাৎটা কি সেটা আমি সেখানে বলেছি। এখন আমি বলতে চাচ্ছি যে আপনাদের সামনে উদাহরণ হিসেবে আরো 2 জন মানুষের বক্তব্য নিয়ে আসছি, তারপরে আমার বিশ্লেষণে যাচ্ছি। বাংলাদেশের সংস্কার কর্মসূচি সমর্থন করে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে সংস্কার কর্মসূচি সমর্থন করে আরেকটি এনটিভির ব্রেকিং নিউজ। এই হলো আমার একটি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে ইইর যিনি প্রতিনিধি গতকাল 68 মিলিয়ন ইউরোপের ইউরো 68 মিলিয়ন ইউরো তারা বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করেছে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য, রোহিঙ্গাদের ব্যবস্থাপনার জন্য। যেখানে ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গাদের টাকা দেবে না বলেছে, সেখানে ইউরোপ তার ডাবলের উপরে, তার চাইতে অনেক বেশি টাকা গতকাল দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, সেটাই এনটিভি এখন প্রকাশ করেছে। যেই উমেনটা ছিলেন, যেই মহিলাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, আপনারা গতকাল পত্রপত্রিকা তাকে দেখেছেন। এখন এনটিভি তার পিকচার দিয়েই এই কথাটা লিখেছে। আরেকজন মানুষ আপনাদের কাছে পছন্দ বা অপছন্দেরও হতে পারে, আমার কাছেও পছন্দের ছিল এক সময়, এরপরে মাঝখানে উনার এক কথায় উনি অনেকটা রংপুরে গিয়ে একটা কথা বলেছিলেন বদিউল আলম মজুমদার। সেই কথা থেকে আমরা সবাই তাকে কিন্তু অনেকটা হুঁশিয়ার করেছিলাম। এখন যেরকম উনি আরেকটি কথা আজকে বলেছেন, সেটা হলো সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে। স্বৈরাচারের পুনরুত্থান হবে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়। তাহলে বদিউল আলম মজুমদারের কণ্ঠস্বর পাল্টিয়ে ফেলেছে। কেন পাল্টিয়ে ফেলেছে? পাল্টিয়ে ফেলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সাক্ষাৎ এবং বাংলাদেশকে আগামী দিনগুলোতে লিড দেওয়ার জন্য ইউরোপের সর্বোচ্চ শক্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। এই ব্যাপারে যদি কারো কোনো মাথায় গোলমাল না থাকে,
পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। মাথায় গোলমাল 1%, 2%, 5% মানুষের থাকবেই, এটা স্বাভাবিক। তারা সহজ কথা সহজে বুঝবে না, আমাদের কথাগুলাকে ব্যঙ্গচিত্র করবে, এটাই স্বাভাবিক। সত্যকে সত্য বলতে পারবে না, মিথ্যার উপরে তারা বেশে থাকবে এবং মিথ্যার উপরে তারা বেশে বেশে চলবে। সারজিদ আলমের কথা নিয়ে আমার আলোচনাটা শুরু করছি। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের কথা না বলে, কেউ নির্বাচনের কথা না বলে, মানে বিএনপির মতো একটা বিশাল শক্তিশালী দল যার শীর্ষ নেতারা প্রত্যেকেই বলছে নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান, নির্বাচিত সরকার আসলেই এই সমস্যার সমাধান হবে। এবং আজকেও শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছে নির্বাচনে সকল দলকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করতে চান। আবার আজকে বলেছেন সকল দলকে সঙ্গে নিয়ে সরকার গঠতে চান শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি সাবেক সংসদ সদস্য এবং ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কেন শহীদুদ্দিন চৌধুরী একটু নমনীয় হয়ে এক গ্রেড নিচে নামলেন? এক গ্রেড নিচে নামে এই কথা বললেন যে সকল দলকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায়। এই যে সরকার গঠন আর সরকার গঠন করে ফেলবো, এই হুঙ্কারের জবাব আজকে সারজিদ আলম দিয়ে ফেলেছেন অলরেডি। সারজিদ আলমের এই হুঙ্কারের প্রতি উত্তর বিএনপি থেকে কি আসে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই স্বাধীনতার পক্ষে আমরা যারা দেশে এবং বিদেশ থেকে কাজ করেছি, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট হিসাবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে আছেন আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য, তারপরে আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, এর সাথে আমরা যারা সহযোগী হিসাবে বিভিন্ন দেশ থেকে কথা বলেছি, আমরা সবাই চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচারটি আগে, নির্বাচনটি পরে। আমরা সবার একটাই কথা, শেখ হাসিনার বিচারটা, শেখ হাসিনার বিচার হলে কি উবাইদুল কাদেরকে ছেড়ে দেওয়া হবে, নাকি তার বিচারও হবে, নাকি বর্তমান সময়ে আইনমন্ত্রী সালমান এফ রহমান, ফারুক খান সহ যারা বাংলাদেশের কাঠ গড়ায় যাদেরকে দাঁড় করানো হয়েছে অলরেডি, তাদের বিচারের বেলায় কি আমরা ছেড়ে দেব? নো, 100% সকলের বিচার আমরা চাই। 100% সকলের বিচার যদি চাই, সময় কতটুকু লাগবে? 2025, 2026, 2027, কত সাল, কতদিন, কত মাস লাগবে? সেটার টাইমিং এর দায়িত্ব আমাদের নয়, টাইমিং এর দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে, দিন আর রাত কাজ করছে আইন মন্ত্রণালয়, দিন আর রাত কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রত্যেকটা প্রসিকিউটর। অন্তত হাফ ডজন প্রসিকিউটরের সাথে সরাসরি আমার সম্পর্ক আছে। অনেক প্রসিকিউটর হওয়ার আগেই কেটিভি 24-এ আমার সাথে অনেকগুলা অনুষ্ঠান করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডেপুটি অনেক দায়িত্ববান ব্যক্তিরা, অনেক বড় বড়, আমি বলবো যে অনেক বড় বড় দায়িত্ববান ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেন এবং সংবাদগুলা আমি সরাসরি তাদের কাছ থেকেও জানার সুযোগ পাই, যেহেতু তারা অনেকেই কেটিভি 24, আমাদের এই 24-এর যুদ্ধের আগে আমাদের টিভির নাম ছিল ইউকে কসবা টিভি, সেখানে তারা অনেক বক্তব্য দিয়েছেন আমার সাথে, অনেক লাইভ টক শোতে তারা যুক্ত হয়েছেন। তারা কিন্তু এখন আমাকে সরাসরি ইনফরমেশনগুলা শেয়ার করেন এবং পরিকল্পনাগুলা বাস্তবায়নের দিকে কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হাসিনার বিচার এবং তার লেসপেন্সারদের বিচার। সেই বিচার শেষ করার আগ পর্যন্ত বাংলাদেশে যারা নির্বাচন চাবে তারা দেশদ্রোহী, দেশ বিরোধী হিসাবে বাংলাদেশে অলরেডি বাংলাদেশের 80-90% মানুষের মুখে শোনা যাচ্ছে। আমরা আজকে যদি এই কন্টেন্টের ভিতরে আপনাদের কাছে মন্তব্য চাই, ভোটিং চাই,
যে আগে শেখ হাসিনার বিচার, পরে নির্বাচন। কোনটা চান আপনারা? হা লেখলে আগে শেখ হাসিনার বিচার হবে, না লেখলে শেখ হাসিনার বিচার বাদ দিয়ে নির্বাচন হবে। আপনাদের মতামতগুলা আমি কমেন্টস করে প্রত্যেকটা মতামত দেখবো ইনশাআল্লাহ। তাতেই আমার পরবর্তী ভিডিওতে কথা বলতে সহজ হবে যে জনগণ আপনাদের প্রত্যাশা অনুপাতে আমরা কথা বলছি কিনা। আপনাদের মনের আকাঙ্ক্ষা আবেগ নয়, বাস্তবতা। আবেগ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। যার সন্তান গিয়েছে সে জানে বাস্তবতা। আজকের এই রমাদান মাসটা তাদের মায়ের বুকটা কিভাবে থরথর করে কাঁপছে। যার সন্তানের হাত পা চক্ষু গিয়েছে সেই পরিবার আজকে ইফতারি খাচ্ছে কি খাচ্ছে না সেই সংবাদ নিচ্ছেন কিনা, না নিয়ে ভোটের কাছে গেলে আপনাদেরকে কি দিবে তারা উপহার সেটা এখন বললাম না, ভোটের সময় আসলে বুঝতে পারবেন। 25 থেকে 30 হাজার মায়ের সন্তানরা যারা আহত আছে তারা 30 রমজানের সেহরিতে কি খাচ্ছেন এই সংবাদ না নিয়ে ভোটের জন্য যারা যাবেন তাদেরকে ধিক্কার দিবে সেই পরিবার। সেই পরিবারের সমর্থন ছাড়া সরকার গঠন করে ফেলবেন, এই স্বপ্ন দেখাটা হলো শেখ হাসিনার মতো স্বপ্ন দেখা হবে, যেই স্বপ্ন দেখতে দেখতে দিল্লিতে পালিয়েছে। আর আপনারা যারা এই ধরনের হাসিনার রেজিমকে বিচার শেষ না করে ভোট চান, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চান, আপনাদের অবস্থা অনুরূপ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমি চাই না, আমি ভালোবাসি বিএনপির প্রচুর নেতাদেরকে, প্রচুর নেতা নেত্রীরা আমাকে ভালোবাসে, প্রায় সময় আমাকে ফোন করে। গতকালও বিএনপির একটি বড় ইফতার মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে, একজন বিএনপি নেতা আমাকে বাসার থেকে গাড়ি করে নিয়ে গিয়েছে, আবার বাসায় নামিয়ে দিয়েছে। আমরা বিএনপিকে ভালোবাসি, কিন্তু শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা বিএনপিকে বাদ দিতে হবে। বিএনপির মুখে যেন আর না শুনি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আগে ওনারা ভোট চান। ওনারা এই রমজান মাসে অন্তত অনাহারী দরিদ্র বাংলাদেশের মানুষকে খাবারের ব্যবস্থা করবেন, সেই চেষ্টা সেই কাজ চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ছাত্র শিবিরকে একটি ধন্যবাদ দিতে হয়, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আজকে দেখলাম 1000 ছাত্রের ইফতারির ব্যবস্থা করেছে। গতকাল 500 ছিল, আজকে এটা ডাবল করেছে। প্রিয় দর্শক, ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন। ছাত্রদল কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে, কোন মাদ্রাসায়, কোন এতিমখানায় আজকে ইফতারি খাওয়াইছে আপনারা আমার এই ভিডিওর কমেন্টসে লিখবেন। আমি সেলুট জানাবো ছাত্রদলকে যদি কোথাও করে থাকেন। প্রিয় দর্শক, আমি বাংলাদেশের বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি ছাত্রদের রাজনৈতিক দল বুঝি না। আমি বুঝি এবারের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আমি বুঝি এই যুদ্ধের অংশীদারিত্ব যারা আছে সবাই সরকার গঠনের জন্য তৈরি হবেন এবং বাংলাদেশের জনগণ যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, যদি নির্বাচনের ভিন্ন সিস্টেমে হয়, মানে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসন বন্টন হয়, তাহলে আমি মনে করি শীর্ষে থাকবে বিএনপি, তারপরে থাকবে জামাত, তারপরে থাকবে ছাত্রদের রাজনৈতিক দল, তারপর সরকার গঠন দেখা যাবে প্রথম আর তৃতীয় অথবা দ্বিতীয় তৃতীয় মিলে সরকার গঠন করবে, অথবা এককভাবে বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা অনেক রয়েছে। তাই আমি মনে করি আমার এই বিএনপির প্রিয় ভাই বোনেরা বুঝবেন বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান মানুষের মানসিকতা। এটা না বুঝে উল্টা পথে শেখ হাসিনা গিয়েছিলেন, আপনারা উল্টা পথে যাবেন না, এই কামনাটুকু রমাদান মাসে এই রোজা মুখে নিয়ে আপনাদের জন্য করছি। বাংলাদেশ
ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিও ফুটেজ থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সাথে কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে আপনারা বেশ কয়েকটা আলোচনা এবং সমালোচনা দেখলেন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।